বসনিয়ার ভেলিকা ক্লাদুসা থেকে স্বাগত জানাচ্ছি বন্ধুদের। আমি আরাফাতুল ইসলাম, আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী অনুপম দেব কানুনগো। আমরা এই মুহূর্তে আসলে ভেলিকা ক্লাদুসার একটি জঙ্গলের কাছে আছি এবং সেখানে ইতিমধ্যে আমরা শতাধিক বাংলাদেশিকে দেখতে পেয়েছি। তারা এখানে আছেন, কেউ বলছেন কয়েক মাস ধরে আছেন, কেউ বলছেন কয়েক সপ্তাহ ধরে আছেন। মূলত তারা বাংলাদেশ থেকে নানাভাবে ইউরোপীয় ইউনিয়নে প্রবেশের আশায়, কেউ ইটালি, কেউ ফ্রান্স, কেউ জার্মানিতে প্রবেশের আশায় এসেছেন এবং নানাভাবে তারা তুরস্ক, গ্রিস হয়ে এই বসনিয়া অবধি এসেছেন। কিন্তু বসনিয়া আসার পরে ইউরোপীয় ইউনিয়নের যে বহিঃসীমান্ত, সেই সীমান্ত তারা অতিক্রম করে আর ভিতরে প্রবেশ করতে পারছেন না, কারণ তাদের ভাষ্য অনুযায়ী ক্রোয়েশিয়ার পুলিশ কোনোভাবেই তাদেরকে ক্রোয়েশিয়ার সীমান্ত অতিক্রম করতে দিচ্ছে না। ফলে তারা বসনিয়াতে এসে আটকে গেছেন। তাদের আশা তারা ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশে যাবেন এবং সেখানে গিয়ে তারা একটা উন্নত জীবন গড়বেন বা নানা জনের নানা ইস্যু আছে, সেই বিষয়গুলোই আসলে আমি জানতে চাইবো। তাদের সঙ্গে আমি এখন কথা বলবো। আপনারা কে কোথা থেকে এই ভিডিও দেখছেন জানান আমাদেরকে। পাশাপাশি আপনারা যদি এই অভিবাসী শরণার্থী তাদেরকে যা বলি আমরা, তাদেরকে যদি আপনারা কোনো প্রশ্ন করতে চান সেটাও এই ভিডিওর নিচে মন্তব্যে লিখতে পারেন। আমি চেষ্টা করবো তাদেরকে সেসব প্রশ্ন করার। কি নাম আপনার? কি নাম? মোহাম্মদ ইয়াসিন। মোহাম্মদ ইয়াসিন, আপনি বসনিয়াতে কি করছেন? বসনিয়াতে স্যার কয়েকবার ক্রোয়েশিয়া গেম মারছি, ওইখানে যেতে পারি নাই, পুলিশে ধরে আবার ডিপোর্ট করছে। এই গেম মারছেন জিনিসটা কি একটু ভালো করে বুঝান। স্যার আমরা একত্র মিলে, কয়েকজন মিলে আমরা মোবাইলের লোকেশন ধরে আমরা ক্রোয়েশিয়া পার হইয়া, স্লোভানিয়া পার হইয়া ইটালি যাওয়ার উদ্দেশ্যে আমরা যাই। যখন ক্রোয়েশিয়া আমরা ঢোকার পর থেকে আমাদের ওই পুলিশে ধরে আবার মনে করেন জামা কাপড়, ব্যাগ ট্যাগ সবকিছু রাইখে দিয়ে আমাদের বসনিয়া পাঠাই দেয়। আবার আচ্ছা, বুঝলাম। বসনিয়া থেকে যখন আপনার ক্রোয়েশিয়া যেতে চাচ্ছেন তখন নানা রকম প্রতিবন্ধকতা, নানা রকম বাধার মুখে পড়ছেন, কিন্তু এই বসনিয়া অবধি আপনি কিভাবে আসছেন? বসনিয়া তো স্যার আসছি ওই থেকে আপনার ওই গ্রিস থেকে। গ্রিসে কিভাবে আসছেন? গ্রিসে আসছি তুর্কি থেকে স্যার। তুর্কিতে কিভাবে আসছেন? তুর্কিতে ওমান থেকে আসছে। আমি মূলত ওমানে আসছিলাম, ওমান থেকে তখন ওইখানে বাইপথ ধরে ওই দিক দিয়ে আস্তে আস্তে করে। ওমান থেকে কিভাবে রওনা দিলেন তুর্কির উদ্দেশ্যে? ওমান থেকে তুর্কির উদ্দেশ্যে স্যার ওই স্পিড বোর্ডে আসছি ইরানে, ওইখান থেকে তারপরে আবার কিছু রাস্তা হাঁটছি, আবার কিছু রাস্তা গাড়িতে, এইভাবে আসছি। ইরান থেকে কোথায় ঢুকছেন? ইরান থেকে গ্রিসে ঢুকছি। আচ্ছা, তারপরে তুর্কিতে ঢুকছি, তুর্কি থেকে তারপরে আবার ওইখান থেকে আবার গ্রিসে ঢুকছি। তো এই যে আপনার লম্বা সফর, এটার জন্য কতদিন লাগছে এই সফরে আপনার আসতে? প্রায় স্যার 2 বছর হয়ে গেছে। মানে 2 বছর আগে আপনি ওমান থেকে রওনা দিয়েছেন, সেখান থেকে স্পিড বোটে গেছেন ইরান থেকে কিছু পথ হাঁটছেন, কিছু পথ অন্যভাবে তুরস্কে আসছেন, তুরস্ক থেকে অলরেডি 2 বছর হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওখান থেকে আসেন। তো এই 2 বছর ধরে আপনি বসনিয়াতে আসছেন শুধুমাত্র ইউরোপীয় ইউনিয়নে ইটালিতে ঢোকার আশায়। জি স্যার। তো এই 2 বছর আপনি এখানে কিভাবে সময় কাটালেন? স্যার তো রাস্তায় কেটে গেছে সময়, যে এখানে 4 মাস হয়ে গেছে জঙ্গলের ভিতরে। ওই গেম মারি, যখনই ক্রোয়েশিয়া ঢোকার পর ওইখান থেকে পুলিশে ধরে আবার ডিপোর্ট করে, এখানে মনে করেন সবকিছু নিয়ে যায়। তো এই গত 2 বছরে আপনার যে গেম মারা, যেটা আপনি বলেন, এই গেম মেরে বাংলাদেশিরা ঢুকতে পারছে আদৌ কেউ? স্যার হয়তো কিছু ঢুকছে, কিংবা আমরা তো অলরেডি 4 মাস ধরে গেম মারতে আছি, আমাদের তো ব্যাগে আসতে হচ্ছে আছে, ওরা ধরে আমাদের ব্যাগে পাঠাইতে আছে। দর্শক, আপনি বুঝতে পারছেন গেম মারা বলতে তিনি বোঝাচ্ছেন আসলে এই বসনিয়া সীমান্ত থেকে তিনি ক্রোয়েশিয়াতে ঢোকার চেষ্টা করছেন। তারা একসঙ্গে কয়েকজন মিলে সেটাকে তারা গেম মারা বলছেন। তো লাস্ট আপনি যে গেম মারতে গেলেন সে তখন কি হয়েছিল একটু বলেন। স্যার লাস্ট ওই তো গত 3 দিন আগে আসছি। আমরা ক্রোয়েশিয়ার কিছুটা ভিতরে গেছিলাম, ওইখান থেকে জঙ্গলের ভিতরে আমরা রাত্রে শুয়ে রয়েছি। তো পুলিশে আমাদের সকালবেলা এসে চারদিক থেকে ঘেরাও করছে, ঘেরাও করে এসে ওইখান থেকে ধরে আমাদের ব্যাগ ট্যাগ, মোবাইল, টাকা যেগুলো আসছিল সবগুলো রাইখা মোট কথা আমাদের শুধু জায়গা পয়রা আমাদের পার করে দিছে এদিকে বসনিয়ার ভিতরে। মানে আপনি বলতে চাচ্ছেন ক্রোয়েশিয়া পুলিশ আপনাদের সবকিছু রেখে দিয়েছে, শুধু আপনাদের আন্ডারওয়্যার পরা অবস্থায় আপনাদেরকে ফেরত পাঠিয়েছে। কিন্তু এটা তো এটা অনৈতিক এবং এটা একটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হচ্ছে না? এখন আবার মারো স্যার, ওরা ডিপোর্টের সময় ওরা কালো কালো লাঠি দিয়ে ওরা মারেও, মেরে তারপরে আপনার মেরে তো বসনিয়ার ভিতরে। আচ্ছা, আপনি কি বললেন? আপনার কি নাম? আমার মধ্যে বাড়ি মারছে পুলিশ। আপনার নামটা? আমার নাম সুমন মোহাম্মদ, সুমন মিয়া আমার নাম। আমার বাড়ি সিলেটে। আপনার কোথায় মেরেছে বললেন? হ্যাঁ, আপনার কোথায় মারছে? এই ঠেঙ্গে মারছে, আবাতরি দরদে বেতা 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 মেরেছে 3-4 দিন আগে। আপনি দেখান তো। অনু মারছে। আচ্ছা, এখানে আপনাকে একটু দেখান, একটু ভালো করে দেখান। অনু মারছে, এরপরে ফাটা আছে, এগুলো মারছে। আপনারা বলছেন ক্রোয়েশিয়া পুলিশ আপনাদেরকে এভাবে মেরেছে, আর আপনার কি নাম? আমার নাম কাউসার আহমদ।
স্যার কি হয়েছে আপনার পায়ে? এই তো কুরেশিয়ার পুলিশে বাড়ি পাওয়া ডাইলিছে আপনারা কোথায় ছিলেন তখন যখন পিটিয়েছে আপনাদেরকে? ডিপোর্টের সময় মানে আপনাদেরকে ধরে নিয়ে তারপর পিটিয়েছে না জঙ্গলে যখন আপনারা ছিলেন তখন পিটিয়েছে? জঙ্গল থেকে বের হয়ে সময় তোমার বসনিয়া ডিপোর্ট হয়ে তখন আর কি। দর্শক বুঝতে পারছেন এখানে তারা নানা রকম দাবি করছে। আমরা গতকালকে রাতে যখন আসছিলাম তখন আমরা দেখেছি আসলে ক্রোয়েশিয়া পুলিশ আমাদেরকেও, আমরা জার্মানির ডয়েচে ভেলে সাংবাদিক আন্তর্জাতিক সম্প্রচার কেন্দ্র জার্মানির, আমাদেরকে তারা নানাভাবে চেক করেছে, আমাদের প্রত্যেকটা ব্যাগ তারা চেক করেছে, প্রত্যেকটা কাপড় তারা বের করে দেখেছে এবং এক পর্যায়ে তারা আমাদেরকে প্রবেশ করতে আদৌ দেবে কিনা সেটা নিয়েও তাদের মধ্যে সিদ্ধান্ত নেওয়া ছিল। কিন্তু শেষ পর্যন্ত আমরা সমর্থ হয়েছি এখানে আসতে, ক্রোয়েশিয়া বসনিয়া সীমান্ত পেরিয়ে। এর আগের 3টা দেশের সীমান্ত আমাদের পার হতে হয়েছে। আমরা জার্মানি থেকে অস্ট্রিয়া এসেছি, অস্ট্রিয়া থেকে স্লোভেনিয়া, সেই সীমান্তে আসলে কেউ আমাদেরকে চেক করেনি। শুধু এই ক্রোয়েশিয়া বসনিয়া যে সীমান্ত, সেই সীমান্তে আসলে সবচেয়ে বেশি চেক আমাদেরকেও করেছে। তো এই যে শরণার্থীদের আপনারা দেখছেন দর্শক, তারা এখানকার একটা জঙ্গলে থাকে। আমি একটু আপনাদেরকে চেষ্টা করব, আমি এবং আমার সহকর্মী অনুপম দেব কানুনগো, আমরা ওখানে আপনাদেরকে একটু নিয়ে যাই, ওখানে দেখাই আসলে তারা কি রকম জীবনযাপন করছে। বসনিয়া বলকান একটি দেশ এবং ইউরোপীয় ইউনিয়নের খুব কাছের একটি দেশ, কিন্তু সেখানে মানে একটু আগে আমি এবং আমার সহকর্মী আলাপ করছিলাম অনুপম দেব কানুনগো যে আসলে রোহিঙ্গারা বাংলাদেশে যেই পরিস্থিতিতে আছেন তার চেয়েও মানবেতর জীবনযাপন করছে এখানকার বাংলাদেশিরা যারা এখানে শরণার্থী হিসেবে রয়েছে। আপনার সাথে কথা হচ্ছিল একটু আগে, আপনার নামটা একটু বলেন। আমার নাম আতাউর রহমান। আতাউর রহমান, আপনি কবে আসছেন এখানে? আমি 3 মাস হয়ে গেছে আমার এখন অলরেডি। আচ্ছা, 3 মাস হয়েছে। তো 3 মাস আপনি বসনিয়াতে আছেন, বসনিয়া কিভাবে আসলেন? বসনিয়া তো বাইরে আইছি, পয়লা আইছি আমি ওমান, বাংলাদেশ থেকে ওমান আইছি, ওমান থেকে ইরান, ইরান থেকে তুর্কি, তুর্কি থেকে গ্রিস। তো এই তুর্কি থেকে যখন আপনারা গ্রিস আসেন তখন তুর্কি সীমান্তে আপনাদেরকে বাধা দেয় না? বাধা দিয়েছে না, পুলিশে হেল্প করে আনছে আমারে। কিভাবে পুলিশ হেল্প করে আনছে? আমি একা একা যে সময় হাইটে আসি, পুলিশ আমারে হেল্প করে ক্যাম্প আনছে। হ্যাঁ, গাড়িতে করে এনে গ্রিস সীমান্তে দিয়ে গেছে তুর্কি পুলিশ। তুর্কি পুলিশ। এটা কবের ঘটনা? 2 বছর। আচ্ছা। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে জাস্ট একটি রাস্তা এবং রাস্তার পাশ থেকে খুব সরু একটা মানে মেঠো কর্দমাক্ত পথ উপরের দিকে উঠে গেছে, মানে সাধারণত এটা চোখে দেখাও যায় না। আচ্ছা, আমরা একটু ভিতরে যাই, আমরা তারপরে দেখবো। আমাদের সহকর্মী অনুপম দেব কানুনকে আমাদেরকে দেখাচ্ছিলেন যে এই রাস্তায় আসলে এটাকে রাস্তা বলা যাবে না, এটা কর্দমাক্ত একটা পথ এবং একজন আমাকে সহায়তাও করছেন। এক সেকেন্ড একটু। আপনার কি নাম? আমার নাম রেহান। রেহান, আপনার দেশের বাড়ি কোথায়? সিলেট গোলাপগঞ্জ। আচ্ছা, এখানে কতদিন ধরে আছেন? এখানে 3 মাসের মতো। 3 মাসের মতো আছেন। আপনিও একইভাবে গ্রিস হয়ে এসেছেন। তো গ্রিস থেকে কিভাবে ঢুকলেন? আলবেনিয়া হয়ে ম্যাসিডোনিয়া নাকি? গ্রিস থেকে ম্যাসিডোনিয়া হয়ে সার্বিয়া হয়ে এই বসনিয়া, মানে ক্রোয়েশিয়া। তো ওই যে ওই দেশগুলোতে আপনি যখন ঢোকেন গ্রিস থেকে, তখন আপনাদেরকে কোনো বাধা দেয়নি? এইরকম ক্রোয়েশিয়ার মতো এত বাধ্যকতা নেই। ক্রোয়েশিয়া যে ঢুকে গেছেন নাকি? ওইখানে একটু ইজিলি ঢুকা গেছে। আর ক্রোয়েশিয়া যেমন ধরেন এরা ধরলে টর্চারিং করে, মানসিক অত্যাচার করে বিভিন্ন। আচ্ছা দর্শক, আমরা আসলে সামনে যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কিছু এই পলিথিন দিয়ে তৈরি করা ছোট ছোট ঘরের মতো আসলে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কোন রকম আন্তর্জাতিক কোনো সাহায্য সংস্থাকে আমরা এখানে দেখতে পাচ্ছি না, নেই কোনো পুলিশ নেই। জঙ্গলের মধ্যে কর্দমাক্ত পথে বেশ কিছু তাবু এখানে টাঙানো হয়েছে পলিথিন দিয়ে, এর মধ্যে মানুষ থাকছে। এখানে ঠান্ডা পরে এই আপনার বস্তির এই অঞ্চলে। আচ্ছা, তার মানে কোন আন্তর্জাতিক সংস্থা আপনাদেরকে সহায়তা? আন্তর্জাতিক সংস্থা 2-1টা আসলে এইগুলা অল্প কিছু খানা দিয়ে যায়, এখানে আমাদের এক বেলাও হয় না। ঠিক আছে, ও আর কিছু বিভিন্ন সংস্থার লোক আছে ট্রিটমেন্টের জন্য, এগুলা সাময়িক ট্রিটমেন্ট দেয়। এই ট্রিটমেন্টের কোনো ঔষধ টষুধ এগুলা ভালো হয় না। তো আপনারা এই যে জায়গায় এরকম একেবারে মানে কি বলবো, মানে আমার তো দেখে অবাক লাগছে যে এখানে কিভাবে মানুষ থাকে। কার্ড দেয়, ওরা বলে যে কার্ড শেষ, তোমরা চলে যাও। তো আমরা বাধ্য এইরকম পরিবেশে থাকতে হচ্ছে। আমি একটু আমার সহকর্মী অনুপমকে সামনের দিকে মানে সামনের দিকে গেলে অনুপম হয়তো আরেকটু পরিষ্কার ভাবে দেখাতে পারবেন দর্শক এখানকার পরিস্থিতি। আপনারা দেখতে পাচ্ছেন যে একটা পাহাড়ের ঢালে
বেশ কিছু তাঁবুর মতো করা হয়েছে এবং সেগুলো পলিথিন এবং পুরোই কর্দমাক্ত পথ। বৃষ্টির পরে মানে এই পরিস্থিতি আরো ভয়াবহ এখানে। আমরা বাড়ি ঘর বেশি আমরা আপনার কি নাম? আমার নাম হলো কামরান। জি। এখানে কয়শো বাংলাদেশি আছে? এখানেও বর্তমানে 700-800 হইব স্যার। 700-800 বাংলাদেশি এবং এখানে যারা আছে সব বাংলাদেশি। জি, সব বাংলাদেশি। মানে বলা যায় যে এই পাহাড়ের ঢালে এই যে অস্থায়ী তাঁবু করে করে যে মানুষ আছে এরা সবাই বাংলাদেশি। জি, সবাই বাংলাদেশি। তো আরো কাগর আছে ওই পাশে আছে কিছু পাকিস্তানি, ওই পাশে আছে আচ্ছা, কিছু আফগানি। তো এই যে আপনাদের এত কষ্ট করে কেউ 2 বছর, কেউ 3 মাস, কেউ 4 মাস ধরে এখানে আছেন কাদার মধ্যে, আমারই হাঁটতে কষ্ট হচ্ছে, তো এইখানে আপনারা এত কষ্ট করে আছেন কেন? আপনারা তো বাংলাদেশে ফেরত যেতে পারেন বা বাংলাদেশ। ফিরে যাইতাম স্যার, আমরা 18-20 লাখ টাকা আমরা রোপণ তো গেছে কি। কাদেরকে দিয়েছেন এই 18-20 লাখ টাকা? এই যে আমরা দালালদেরকে দিয়া দিছি। তো সেই দালালরা কি আপনাদেরকে বলেছে ইউরোপিয়ান ইউনিয়নের মধ্য পর্যন্ত আপনাদেরকে পাঠাবে, নাকি আপনাদেরকে বসনিয়া পর্যন্ত পাঠানো ছিল তাদের দায়িত্ব? তারা মানে 100 জনের হইলো 100 দাব, 100 জনের তারার কন্টাক্ট আছেন বসনিয়া পর্যন্ত, আমরা বসনিয়া পর্যন্ত দিছে। সামনে দিয়ে আবার কন্টাক্ট করলাম, খেউর লাগের আপনার বাংলার 4 লাখ, খেউর লাগের 5 লাখ, ওই রকম কন্টাক্ট করি আমরা বারবার যাইলাম। যাওয়ার বাদে আমরা ক্রোয়েশিয়ার পুলিশে ধরিয়া মাইদর করিয়া আমরা আবার দিলাম। না, কিন্তু আপনি আমাকে একটা বিষয় বোঝান যে বাংলাদেশ বলা হচ্ছে, বাংলাদেশ অনেক উন্নয়ন হয়েছে, বাংলাদেশে গত কয়েক বছরে বাংলাদেশে চাকরির ব্যবস্থা হচ্ছে, বাংলাদেশে একটি সরকার, একটা দল টানা 3 মেয়াদে ক্ষমতায় আছে, তো এত উন্নতির পরও আপনারা এই 18-20 লাখ টাকা খরচ করে এই মানে বসনিয়ার জঙ্গলের মধ্যে, মানে এটা তো আসলে মানুষের বসবাসের মতো মনে হচ্ছে না আর কি। এরকম একটা পরিস্থিতিতে আপনারা কেন এখানে আছেন? এখন তো আইয়া তো স্যার আমরা বিপদে পড়ে গেছি, এখন না পারলাম যাইতাম, না পারলাম থাকতাম, এখন যাইতে হইলে আমরা একবারে নিশ্চয়ই দিব। তো আপনারা যদি সুযোগ পান, আপনাদেরকে যদি বাংলাদেশ সরকার ফিরিয়ে নেওয়ার সুযোগ দেয়, আপনাকে ফেরত যাবেন? বাংলাদেশ যদি আমরা সুযোগ পাই, যদি ফিরিয়া গিয়ে আমরা কি করবো স্যার? আমরা 18-20 লাখ টাকা আমরা বাড়িঘর বিক্রি করে যাইছি, এই টাকাটা তো আমরা রিটার্ন পাইতাম না। এই টাকাটা তো সরকার কি আপনাকে বলেছে যে আপনারা চলে আসেন এখানে বসনিয়াতে গিয়ে জঙ্গলে থাকেন? এখন সরকারেরও মানে জিও নাই, আমরা নিজে ইচ্ছা করে আইছি যে আর একটু বড় হওয়া যায়নি। ফ্যামিলির উন্নয়ন ফ্যামিলির উন্নয়ন লাগে সব। আপনার কি নাম? আমার নাম রুফ মিয়া। তো এই ফ্যামিলির উন্নয়নের কথা যে বললেন, এই 18-20 লাখ টাকা খরচ করে বাংলাদেশেও তো আপনারা ব্যবসা বাণিজ্য করতে পারতেন বা অন্য কিছু। ব্যবসা বাংলাদেশের তো পরিস্থিতি স্যার ভালো না। পরিস্থিতি করলে ট্যাক্স, সন্ত্রাস, আওয়ামী লীগের আমরা তো সন্ত্রাসটা একটু বেশি বাড়ে গেছে। পরিস্থিতি ভালো না বলতে কি বোঝায়? পরিস্থিতি যেমন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বা বিভিন্ন প্রেক্ষাপটে যে পরিস্থিতি তৈরি হয়েছে, থাকার মতো বাংলাদেশের পরিবেশ কেউ খুঁজে পাইছে না, এর জন্য তো এইদিকে আসা। তো আপনার কাছে আরেকটু বিষয় জানতে চাচ্ছি, আমরা কি কোনো একটা এখানে তাবু যেখানে আপনারা থাকেন, আমরা একটু ভেতরটা দেখতে পারি কোনো একটা জায়গায়? মানে আমাদের বাঙালি ভাই অবশ্যই আপনারা। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, আমি আরাফাতুল ইসলাম এবং একটা মিনিট আমাদের কি সমস্যা জানেননি? জি সুলমনিয়া গেলে জি দর্শক, আপনাদের জানিয়ে রাখি, আমি আরাফাতুল ইসলাম এবং আমার সহকর্মী অনুপম দেব কানুনগো, আমরা দুজন রয়েছি বসনিয়ার একটি জঙ্গলে, ভেলিকা ক্লাদুসা শহর বসনিয়া, সেই শহরের পাশের একটি জঙ্গলে, পাহাড়ের ঢালে বলা যেতে পারে। এখানে কয়েকশো বাংলাদেশি রয়েছেন এবং খুবই মানবেতর জীবনযাপন তারা করছেন। আমি সাংবাদিক হিসেবে আমি রোহিঙ্গা ক্যাম্পে গিয়েছি অনেকবার, আমি বলতে বাধ্য হচ্ছে যে রোহিঙ্গা ক্যাম্পে এর চেয়ে ভালো ব্যবস্থা, সুযোগ সুবিধা রয়েছে, কিন্তু এই শরণার্থী বা অভিবাসীদের জন্য কোন রকম সুযোগ সুবিধা আমরা আসলে দেখতে পাচ্ছি না। এখানে তারা এই জঙ্গলের কাঠ কেটে সংগ্রহ করে তারপরে সেগুলো দিয়ে রান্না বান্না করছে, এবং রান্না বান্নার যে চুলা সেগুলো তৈরি করা হয়েছে টায়ার দিয়ে। এবং আমরা একটু এখানে কথা বলার চেষ্টা করি। হ্যালো, কি নাম আপনার? পাকিস্তানি। পাকিস্তানি, অল অফ ইউ। হ্যালো, আমরা জাস্ট বাইরে থেকেই দেখিয়ে দিই, এখানে দেখতে পাচ্ছেন দর্শক যে মানে আসলে জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করে সেটা দিয়ে রান্না হচ্ছে, যেটা বুঝতে পারছি আমরা ভাত রান্না হচ্ছে অনেক কষ্টে, কিন্তু যিনি রান্না করছেন তিনি আমাদের সঙ্গে কথা বলতে পারছেন না, আমরা তার গোপনীয়তা বজায় রাখতে চাই। আমরা সুলমনিয়া গেলে হ্যাঁ, একটা লোক আছে, কেউরে স্টে দিত চায়, এই লোকটা স্টেটা দিত বাংলাদেশি এম্বাসাডর। আচ্ছা, আমরা একটু ভেতরকার পরিস্থিতি দেখাতে যাচ্ছি, আপনারা কি কেউ মানে স্বপ্রণোদিত হয়ে একটু দেখাবেন আমাদেরকে কোন একটা তাঁবুর ভেতরের বসবাস করতে যাচ্ছেন, যার কোনো আপত্তি নেই দেখানোর ব্যাপারে? এখানে এই বাড়িটার ভিতরে, এই বাড়ি বলছি আমি, এটা আসলে একটা তাঁবু, পলিথিন দিয়ে তৈরি, প্লাস্টিকের।
আমরা একটু ভেতরে যাই। দর্শক দেখতে পাচ্ছেন কয়জন থাকেন এই জায়গাটাতে? এখানে তো 11 জন থাকে। 11 জন, মানে এটা অবিশ্বাস্য আসলে যে এই যে জায়গাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সেখানে 11 জন বাংলাদেশি এখানে থাকেন একসঙ্গে, এবং এখানে কোনো উপায় নেই। আমি একটু ভেতরে গিয়ে দেখাতে চাই আপনাদেরকে যে এখানে আসলে মানে দাঁড়ানো তো সম্ভবই না, আপনি ঠিক মতো বসতেও পারবেন না এখানে, এবং কোন রকম কিছু নাই। এবং আমি যেটা অনুভব করছি এখানে প্রচন্ড ঠান্ডা, মানে অনুপম আমার সহকর্মী তিনি ভিডিও করছেন, মানে আমি হাত দিয়ে বুঝতে পারছি এখানে প্রচন্ড ঠান্ডা। আসলে এখানে কিভাবে বসবাস করা সম্ভব? কাদা পানি, তার মধ্যে শুধু একটা মানে পলিথিনের আস্তরণ, এখানে আর কিছুই না, কোনো কিছু নেই। এখানে বিদ্যুৎ নেই, মানে কোন রকম তো ব্যবস্থাও নেই বোধহয় আলো জ্বালানো রাতের বেলা। আমরা মাসে 2 মাসে 3 মাসে আমরা বাংলাদেশে একবার ফোনে মাসে 2 মাসে একবার তো বাংলাদেশে 2 মাসে 3 মাসে একবার ফোনে আচ্ছা, একটু আপনি আমাকে বলেন যে বাংলাদেশের সাথে তাহলে যোগাযোগ, আপনার সিম কার্ড কিভাবে কিনেন? সিম কার্ড ও দোকান থেকে আমরা সিম কার্ড নিতাম পারি না, যে কই বলে আমি একটু কথা হইতাম বাংলাদেশও, হে মানে ফোন মানে লাগিয়া দে। ও আচ্ছা আচ্ছা, মানে এরকম যে ওখানে বসনিয়ার লোকজনকে একটা কল দিলাম, তখন তারা ফোনটা দেয়। অনেক মানুষ আছে 3 মাসও ফোনে কথা কইতে পারতে না দেশে। আচ্ছা, জি জি, আপনার নাম বলুন। এর মধ্যে আরেকটা কথা স্যার, ক্রোয়েশিয়াতে আমরা প্রতিবার যাই, আমরা স্লোভেনিয়া থেকে গিয়ে বসনিয়া থেকে ক্রোয়েশিয়া যাই, প্রতিবার আমরা যাই, আমরা বাংলার 40,000 টাকা লাগি যায়। তখন আমরা কাপড় চোপড় যা আছে ব্যাগ ট্যাগ সব রাখিয়া তারা একটা জাস্ট খালি এটা শর্ট প্যান্ট ফিন্দাইয়া আমরা ছাড়িয়া দেয়। আমরাও কিন্তু এই বসনিয়ার এই যে ক্রোয়েশিয়া পুলিশ আপনাদের সঙ্গে এরকম অমানবিক আচরণ করছে, যেটা আপনাদের কাছ থেকে আমরা বুঝতে পারছি, যদি আপনাদের বক্তব্য সত্যই থাকে এটা জি না স্যার, বক্তব্য সত্য। আপনারা অমানবিক আচরণ, এবং এটা আসলে কোনো আন্তর্জাতিক আইনের এটাকে অনুমোদন করে না। তো এর প্রতিবাদে আপনারা কখনো কিছু করেছেন, মানে বা এর প্রতিবাদে কোনো এনজিও আন্তর্জাতিক সংস্থা কি আপনাদের হয়ে আইনি লড়াই করেছে ক্রোয়েশিয়ার সঙ্গে, যে তারা কেন এরকম করছে না? আমরা আওয়ার বাদে সাংবাদিক আছে, এই দেশে সাংবাদিক আছে, তারা দেখাই হয়তো তারা মানে এই জিনিসটা তুলিয়া ধরে না, হয়তো তার স্বার্থ লাগে তারা নিজে তুলিয়া ধরে না, বুঝছো? নিউজ সবর একটা মানে স্বার্থের উপরে তারা রাখা। বসনিয়ার মানুষের আচরণ আপনাদের প্রতি কিরকম? বসনিয়ার মানুষের আচরণ অনেক ভালো ছিল। আপনাদের যদি খাবারের সংকট হয় বা এরকম কি হয় যে বসনিয়ার সাধারণ মানুষ এসে আপনাদেরকে খাবার দিয়ে যাচ্ছে এখানে বা পানি দিয়ে যাচ্ছে এরকম? সাধারণ মানুষ দেয় না, এটাও সপ্তাহে কতবার মানে আমরা খানি দে, মানে এক প্যাকেট একটা কিসমিস দে, এটা ছোট একটা লুডুস দে, এটা পানি দে, মানে প্রতি সপ্তাহে একবার দিত। এইগুলা তো হয় না স্যার। কিন্তু কোনো মানে কোনো এনজিও নিয়মিত এখানে আসছে এরকম ঘটছে না? ক্যাম্পও কোনো সুযোগ দেওয়া হয় না। আচ্ছা, আরেকজন এখানকার আরেকজন বাসিন্দা, তিনি আসলে কথা বলতে চাচ্ছিলেন। আপনার নাম, বাড়ি কোথায়? আমার বাড়ি সুনামগঞ্জ, সিলেট। তো আপনি কবে আসলেন এখানে? ঠিক আছে, গেম মারতেছি, কিন্তু ক্রোয়েশিয়া ক্রস করতেছি, ক্রোয়েশিয়া যাওয়ার পরে ক্রোয়েশিয়া বর্ডার ক্রস করার পরে পুলিশে ধরে, আবার রিপোর্ট করে, মারধর করে, ব্যাগ রাখিয়া দেয়। প্রত্যেক গেমের সাথে 10-15 হাজার টাকা খরচা হয়। ঠিক আছে, তো এই 10-15 হাজার টাকা যে খরচ, এই টাকাটা আপনারা কোথা থেকে পান? এই টাকাটা তো বাংলাদেশ থেকে মা বাবার কাছ থেকে আনতে হয়। ঠিক আছে, ও বাংলাদেশ থেকে জায়গা বিক্রি করতেছে, মা বাবা ঋণ করতেছে, কইরা দিতেছে যে ছেলের আশা পূরণ করার জন্য। ঠিক আছে, কিন্তু আমরা অনেক মানুষ স্লোভানিয়া যাই, কিন্তু স্লোভানিয়া বাংলাদেশের একজন তর্জমান দেওয়া হয়েছে। ঠিক আছে, কিন্তু ওই ট্রান্সলেটার যারা বলে যে বাংলা ভাষা ট্রান্সলেট করার জন্য। ঠিক আছে, ওই মানুষটা কি করে, যখন মানুষ যায়, যাওয়ার পরে ও কি করে সিলেটি মানুষ হইলে রিপোর্ট করে দেয়, আর যদি স্টে দেয় না। ঠিক আছে, আগে অনেক মানুষ স্টে দিত, কিন্তু তো এখানে কি কোনো মানে নারী শরণার্থী কেউ আছে না? সবাই পুরুষ এখানে যারা? পুরুষ, কিন্তু যাইতেছে ওই লোকটা মাদারীপুরের। ঠিক আছে, ওরে দেওয়া হয়েছে বাংলাদেশের জনগণ যারা যাইবো এরা লাগি দেওয়া হয়েছে। ঠিক আছে, কিন্তু ওই লোকটা কি করতেছে, সব মানুষ রিপোর্ট করে দিতেছে, কিন্তু তার মাদারীপুরের লাগি সে আলাদা একটা সার রাখছে। মাদারীপুর মানে আপনি বলতে চাচ্ছেন যে স্লোভেনিয়াতে যে একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে ভাষান্তর করার জন্য, আপনাদের বক্তব্য তিনি শুধু মাদারীপুরের বাসিন্দা ছাড়া আর কাউকে রাখতে যাচ্ছেন না, মানে এখানে দুর্নীতি হচ্ছে, এটাই আপনার বক্তব্য। তো আপনি আমাকে একটু বোঝান যে এখানকার পরিস্থিতিতে এত নাজুক, এত ভয়াবহ, সেটা কি আপনি জানতেন না বাংলাদেশ থেকে রওনা দেওয়ার আগে? ও তো জানতাম, কিছু সংখ্যক মানুষ অনেক কষ্ট করার পরে তারপরে পৌঁছিলে তো মনের যে কষ্টটা আছে না, কষ্টটা থাকে না। আপনি বা আপনারা কেন এত মানে আপনাদের কেন বাংলাদেশ ছেড়ে ইউরোপীয় ইউনিয়নের দেশে ইটালি, ফ্রান্স, জার্মানিতে ঢোকার এত আগ্রহ কেন? দেখেন, বাংলাদেশে অনেক লেখাপড়া করছি, কিন্তু চাকরি মিলতেছে না, জনসংখ্যা বেশি, যার কারণে খাদ্যের অভাব দেখা দিতেছে, কাজের অভাব দেখা দিতেছে, যার কারণে আমরা কি করতেছি, বাইরের দেশে ইউরোপ ইউনিয়নে আবার চিন্তাধারা করতেছি, যেহেতু বাংলাদেশ উন্নতি করার লাগে, ফ্যামিলি উন্নতি করার লাগে। ঠিক আছে,
কিন্তু আপনারা তো জানেন যে ইউরোপিয়ান ইউনিয়নের অধিকাংশ দেশই সাধারণত শুধুমাত্র অভিবাসী হিসেবে, মানে শুধুমাত্র আপনি আরো টাকা রোজগারের আশায় যদি আসেন আপনাদেরকে আশ্রয় দিবে না। এটা তো অনেক, গত 4-5 বছরে তো এটা তো পরিষ্কার হয়ে গেছে। তা তো ঠিক আছে, তারপরেও মানুষ চেষ্টা করে। হয়েছে না, একটা কথা বলেছে যে কষ্ট করলে মিষ্টি ফলে, ঠিক আছে। আপনি কি বাংলাদেশ সরকার আপনাকে কোনোভাবে সহায়তা করতে পারে? এখন আপনারা যে এখানে আছেন বসনিয়াতে, আপনার কি মনে হয়? বাংলাদেশের সরকার, এটা তো সরকারের ইচ্ছা, যদি চায় তাহলে পারা যায়। কি সহায়তা সরকারের চাওয়া উচিত বলে আপনার মনে হয়? এই ইউরোপ ইউনিয়নের কাছে মন্তব্য কথা বলে যে আমার দেশের লোক গেছে, অনেক কষ্টে ভুগতেছে, তাদেরকে কিছু সুযোগ সুবিধা দেও, অবশ্যই বর্ডারের মধ্যে কিছু ছাড় দেওয়া হয়তো। দর্শক, আমরা আছি বসনিয়ার ভেলিকা ক্লাদুসা শহরের কাছের একটি জঙ্গলে। এখানে পাহাড়ের পাদদেশে অনেক বাংলাদেশি শরণার্থী রয়েছেন। আমরা আরেকটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করতে পারি। আসলে এত কর্দমাক্ত এবং আমাদেরকে উপরের দিকে উঠতে হচ্ছে, ফলে আমার সহকর্মী অনুপম দেব কানুনগো, তার জন্য বিষয়টি কঠিন। তা আমরা চেষ্টা করি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে মানে কোথাও কোথাও রান্না করারও আয়োজন রয়েছে। এই সামনে আরেকটা দেখতে পাচ্ছি কয়েকজন মানুষ রান্না করছেন, পাশাপাশি শীতটা কাটানোর জন্য একটু। তারা কি বাংলাদেশি? আমরা কি একটু যেতে পারবো, তাদের সাথে কথা বলতে পারবো? দর্শক, মানে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কোনো ড্রেনেজ সিস্টেম নেই, কিছু নেই। এখানে ময়লা ফেলা হচ্ছে, যেখানে ময়লা ফেলা হচ্ছে তার পাশেই তারা থাকছেন এবং সেখানেই রান্না হচ্ছে, সেখানেই ভাতের ফ্যান গালা হচ্ছে। আমি দেখি তারা একটু আমাদের সঙ্গে কথা বলতে পারেন কিনা। হ্যালো, কি নাম আপনার? মোহাম্মদ মিরাজ শেখ। এই যে এইরকম ভয়াবহ নোংরা পরিবেশে আপনি ভাত রান্না করছেন, এখন বর্তমান দেখা যাচ্ছে পরিস্থিতির শিকার আমরা, বুঝছেন। আমরা খুব বিপদে আছি। ক্রোশিয়া গেলে পুলিশে ধৈর্য দেখা যাচ্ছে, মারধর করে, কাপড় চোপড় রেখে দেয় এবং কি কিছু কিছু পর্যায়ে উল্লঙ্ঘ করে ছাইড়ে দেয়, ঠিক আছে। মোবাইল টোবাইল সব রেখে দেয়। এখন আমরা আপনাদের দেখার কেউ নেই আপনাদের সঙ্গে এরকম অমানবিক এবং মানে যে আচরণ যে করছে ক্রোয়েশিয়া পুলিশ? ক্রোয়েশিয়া ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত একটি দেশ, সেই দেশের পুলিশ এরকম করছে, তো আপনাদের পাশে কি কেউ দাঁড়াচ্ছে না আইনি সহায়তা দিতে আপনাদেরকে? বর্তমানে দেখছি এইটাই, বুঝছেন, যে কেউ পাশে দাঁড়াচ্ছে না। এখন আমাদের সরকারের কাছে, আমাদের জননেত্রী শেখ হাসিনার কাছে এইটাই দাবি যে আমাদের জাতকে সুস্থভাবে আমরা যখন আইসেই পড়ছি, সুস্থভাবে আমরা যখন আমরা আমাদের গন্তব্যস্থানে যাইতে পারি, ইউরোপের যে কোনো যার যেখানে ইচ্ছা যাইতে পারি, এই ব্যবস্থাটা যেন সে করে। তো এই যে আপনি এখানে ভাত রান্না করছেন, এটা কিভাবে খাবেন? এটা দেখা যাচ্ছে এখন আবার ওই তরকারি পাকাবো, দেখা যাচ্ছে এইভাবে খাইতে হবে। বর্তমানে পরিস্থিতি শিকার এইটাই করতে হবে। এছাড়া এই ভাত তরকারি এগুলো আপনারা কেনেন কিভাবে? এটা আর কি সুপারে যাইতে হয়, এটা আবার আর এক কাহিনী। সুপারে যাইতে হয়, লাইনে থাকতে হয়, সিরিয়ালে। এমন আছে যে একজন সকালে গেল, তার কেন রাত 2টায় গেলে বাজার নিয়ে আসতে হয়, ঠিক আছে। এটা কি আপনার বিনামূল্যে পান? না না, বিনামূল্যে না। এটা আমরা আমাদের দেশ থেকে টাকা আনতে হয়। টাকা আনতে হয়, 100 ইউরো আনলে এখানে দেয় 80 ইউরো, ঠিক আছে। এইখানেও আমাদের অনেক কষ্ট হয়। মানে এই টাকাটা আপনারা কিভাবে আনেন? এইটা আমাদের প্রথম পর্যায়ে হলো ট্রান্সফার করতে হয় গিরিশে, গিরিশ থেকে ট্রান্সফার করে এই জায়গায় আনতে হয়। তো আপনাদের এখানে এই পানি সরবরাহের কোনো ব্যবস্থা কি আছে? মানে আপনারা পানি কোথায় পান, বিশুদ্ধ পানি? পানি আমরা ওইখানে সাইডে একটা নোংরা খাল আছে, ওইটা দেখা যাচ্ছে আমরা পানি আনি। কেউ কেউ দেখা যাচ্ছে দেখা দৃষ্টিতে খাইতে পারে না, কেউ সেকে খায়, ঠিক আছে। এইভাবেই খাইতেছে আর কি, কেউ গরম করিয়ে খায়, এভাবে খাওয়া লাগতেছে। তো আপনার কাছে কি মনে হয় যে এই যে এত পরিশ্রম, এত কষ্ট করে, এর চেয়ে আপনি বাংলাদেশে যে টাকাটা খরচ করে এখানে আসলেন, সেই টাকাটা বাংলাদেশে আপনি বিনিয়োগ করে কিছু করে খেতে পারতেন না ওখানে? বাংলাদেশে দেখা গেছে তো কর্মসংস্থান কম, সংকট, ঠিক আছে। আর আমরা যে মূল্যে বাজার সদায় যে দাম, আমরা দেখা যাচ্ছে দিনে 500 টাকা পাই। ধরেন বাংলাদেশের কথাই বলি, বাংলাদেশে 500 টাকা পাই। 1 কেজি চাল কিনতে গেলে 50 টাকা লাগে। সবজি কিনতে গেলে দেখা যাচ্ছে সবজি, আনাজ, এই মাছ, এই সব তরকারি কিনতে গেলে 400-500 টাকা আমাদের যায় দিয়া। আমাদের সঞ্চয় কিছু থাকে না। আমাদের তো ছেলে মেয়ে, হয়তো আমার নাই বা আর একজন আছে, তাদের তো কাপড় চোপড়ের দরকার আছে, ঠিক আছে। তো আমাদের মানে আর কি যথেষ্ট হয় না, বুঝছেন। তাই আমরা ইউরোপের দেশে জীবনের ঝুঁকিতে আমরা আসি, কিন্তু এই জায়গায় এসে আরো ঝামেলায় ফাঁসিয়ে যাই, বিভিন্ন ধরনের ঝামেলায় থাকি। ধন্যবাদ আপনাকে। ওকে, থ্যাংক ইউ।
দর্শক আমরা কথা বলছিলাম বেশ কয়েকজন বাংলাদেশি শরণার্থীর সঙ্গে আমরা কথা বলেছি আপনারা দেখতে পেয়েছেন, এবং আমরা এই যে ভেলিকা ক্লাদুসা শহরের কাছের জঙ্গলে যেখানে কয়েকশো বাংলাদেশি থাকেন, কেউ কেউ বলছেন 700-800 বাংলাদেশি এখানে আছেন, কেউ কেউ 2 বছর ধরে এখানে আছেন। তাদের একটাই আশা, তারা কোনো একভাবে ইউরোপীয় ইউনিয়নের কোনো একটি দেশে, ইটালি, ফ্রান্স, জার্মানির মতো কোনো একটি দেশে তারা একসময় পৌঁছাবেন, এই আশায় তারা আছেন। তবে এখানকার পরিস্থিতি, তারা অত্যন্ত মানবেতর জীবনযাপন করছেন, এটা আমাকে বলতেই হবে যে ইউরোপীয় ইউনিয়নের বহিঃসীমান্তের এত কাছে কেউ তাদের খেয়াল রাখছে না, কেউ তাদেরকে আইনি সহায়তা দিচ্ছে না, তাদেরকে মানে পুলিশি বর্বরতা যেটাকে বলে, যে তারা যখন সীমান্ত অতিক্রমের চেষ্টা করছে সেটা অবৈধভাবে অবশ্যই, কিন্তু তারপরও তাদেরকে যেভাবে নির্যাতনের অভিযোগ আমরা শুনতে পাচ্ছি সেটা অবিশ্বাস্য। মানে আমি বলতে চাই যে এর চেয়ে বাংলাদেশে যে 1 মিলিয়ন বা 10 লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী রয়েছেন তারা অনেক ভালো অবস্থানে আছেন, এদের সঙ্গে যদি তুলনা করা হয়। আমার সহকর্মী অনুপম দেব কানুনগো তিনি হয়তো আরেকবার আপনাদেরকে দেখাতে পারবেন। আর এই বিষয়ে আমরা আরো ভিডিও প্রতিবেদন করব, আমাদের ওয়েবসাইটে সেসব তথ্য আপনারা পাবেন। নজর রাখুন dw.com/bengali ঠিকানা, এবং আমাদের ফেসবুক, টুইটার, ইউটিউবেও নানা বিষয়ে এই শরণার্থী ইস্যুতে কেন তারা এরকম আছে, তাদেরকে কেন কোনো সহায়তা করা হয় না, সেসব বিষয়ে আমরা অবশ্যই আগামী কয়েকদিন আপনাদেরকে অনেক তথ্য জানাবো। আপাতত বিদায় নিচ্ছি, শীঘ্রই কথা হবে আবারও।